হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আগের পর্ব তাবাকোশিয়া শ্রীয়ন্তু? অনেকেই জানিয়েছেন ভালো লেগেছে। যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন আর জানিয়েছেন ভালো লেগেছে, তাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে ধন্যবাদ। আর যারা এখনো অবধি দেখে উঠতে পারেননি তাদের জন্য বলছি, এই ভিডিওর সম্পূর্ণ লিঙ্ক দেয়া রইল আগের পর্ব আর পরের পর্বগুলো। পার্ট বাই পার্ট যদি দেখে নেন তাহলে আমাদের সাথে সাথে আপনারাও পাসপোর্ট আর ভিসা ছাড়া নেপালের আপনাদেরও মানস ভ্রমণ হয়ে যাবে। আর আপনাদের এই রকম উৎসাহ পেলে আমরাও আরো নতুন নতুন জায়গা আপনাদেরকে নিয়ে যেতে পারবো, যার জন্য আপনাদের কিন্তু কোনো রকম পয়সা খরচা হবে না। আর আপনারা ভার্চুয়ালি সমস্ত কিছু দেখতে পাবেন আর আনন্দ উপভোগ করতে পারবেন। তার জন্য শুধুমাত্র কি লাগবে জানেন? একটা লাইক। আর প্রিয় বন্ধু বান্ধবকে যদি শেয়ার করে দেন তারা দেখে নিতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু উৎসাহিত করবেন, যাতে আরো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা বানাতে পারি। শুরু করি আজকের তৃতীয় পর্ব নেপালের কান্যামকে নিয়ে। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কান্যাম স্কাই ওয়াক, কান্যাম ভিউ পয়েন্ট এবং কান্যাম সেলফি পয়েন্ট, আর তার সাথে একটা অসাধারণ সানসেট। আর এই পেছনে পুরো চা বাগান। দাঁড়িয়ে পড়েছি ফটোশুট করতে, কেন এখানে যদি আসবেন তো ফটোশুট মাস্ট, দারুণ লাগবে। চারিদিকে এদিকে ওয়েদারটাও যেমনি সুন্দর, সানসেটটা দেখার মতো। অনেকটা নেমে এসছে, আরো কিছুক্ষণ টাইম বাকি আছে। অনেক গল্প হলো, এবার চলুন কান্যামের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তাটা এত সুন্দর লাগছিল না, চারিদিকটা বাগানের দিক, মনে হচ্ছিল যেন নিজেকে পাখির মতো উড়িয়ে নিয়ে যায়। তাই আশেপাশে কোনো গাড়ি ছিল না দেখে মাথাটা একটু গাড়ির বাইরে বাড়ি করে নিলাম। এ পাহাড়ে অটো চলছে রে ভাই, দেখুন 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 কি দেখছি। এই রাস্তাটা দিয়ে আমরা শ্রীয়ন্তু থেকে ফিরেছি। এবার এখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা যাব কান্যামের দিকে। এখান থেকে কান্যামের রাস্তাটা শুরু হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছতে যাচ্ছি। রাস্তাটা অসাধারণ, যেন একটার পর একটা সুন্দর সিন চোখের নিমেষে বদলে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কান্যাম হলো নেপালের ইলাম জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এই কান্যামের তার সবুজ চা বাগান এবং পিকনিক স্পটের জন্য পরিচিত। প্রাকৃতিক পরিবেশের কারণেই এটা পূর্ব নেপালের রানী নামে পরিচিত। এখানে থাকার জন্য কিন্তু প্রচুর হোমস্টে আছে। কখন আসবেন? অক্টোবর থেকে ডিসেম্বর মাস খুবই ভালো, তারপরে ফেব্রুয়ারি টু এপ্রিল আসতেই পারেন। তবে হ্যাঁ, মনসুনের টাইমে এখানে না আসাই ভালো। পরে আমরা যাই কান্যামের স্কাই ওয়াকে, যেখানে কিন্তু পার হেড ইন্ডিয়ান যারা যাবেন তাদের পার হেড 200 রুপিস। এখানে স্কাই ওয়াকে ইন্ডিয়ানদের জন্য লাগে 200 টাকা পার হেড, আর ফ্যামিলি সুইং এ লাগে 200, সিঙ্গেলে লাগে 100। আমি কিন্তু উঠেই পড়লাম। দেব বলল নিচ থেকেও ফটোশুট করবে, কেননা ওনাকে পরে যাবে। তো ভয় ভয় কিন্তু এগিয়ে চললাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেবটাটা আমি উঠছি। সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হবে, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু উঠে পড়লাম। বাহ, ওপরটায় উঠে দেখি পুরো 360 ডিগ্রি ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আমার পেছন দিকটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা
কতটা দেখা যাচ্ছে। নিচের দিকে যখন দেখছিলাম বেশ ভয়ই লাগছিল, তবুও ভয়কে জয় করতেই হবে। আমাদের বন্ধুদের জন্য কিছু তো দেখাতেই হবে, তাই না? আপনাদের জন্য আমাদের তরফ থেকে নতুন বছরের এক ক্ষুদ্র উপহার। ও জুতো খুলে তবে উপরে উঠতে হবে। এখানে একটা জরুরি কথা বলে রাখি, যাদের পায়ে প্রবলেম আছে বা হার্টের কোনো প্রবলেম আছে বা ছোট্ট বাচ্চা বা প্রেগনেন্ট মহিলা, তারা কিন্তু কখনোই এই স্কাইওয়াকে আসবেন না, আর আসার কথাটা ভাববেনও না। প্রচণ্ড রিস্ক হতে পারে, যেটা আমার মনে হলো। কেননা একবার স্কাইওয়াকের ওপরে উঠে গেলে যখন ওপর থেকে নিচের দিকে দেখবেন, তাহলে কিন্তু খুবই ভয় লাগবে। এই যে এখানে যে সেলফি জোনটা, এখানে কিন্তু ফটোশুট করতে একদম ভুলবেন না। এই স্কাইওয়াকের ওপরে উঠে আমার যেটা মনে হলো যে 200 টাকা ওরা নিচ্ছে না, সেটা কিন্তু ন্যায্য নয়। কেননা 200 স্কোয়ার ফিটেরও কম মনে হয়, তার জন্য আবার 200 টাকা। আমি কিন্তু এটা রেকমেন্ড করব না। যদি মনে হয় আপনাদের ইচ্ছে করছে আসতে, তো আসতে পারেন, কারণ আমরা তো এক্সপ্লোরার। তো এক্সপ্লোর করতে গেলে পরে জানতে তো হবে কি আছে। তাই আমি উঠে দেখলাম আর আপনাদেরকেও জানালাম। তবে হ্যাঁ, যারা এক্সাইটমেন্ট পছন্দ করেন তারা কিন্তু আসতেই পারেন। একবার ওপরে উঠে একটু এক্সপিরিয়েন্স করতে মন্দ লাগে না, তাই একটু এক্সপিরিয়েন্স হয়েই গেল। তবেই তো আপনাদেরকে আমি জানাতে পারলাম, তাই না? এবার আমি নেমে আসছি। আমাদের দর্শক বন্ধুদের জন্য নিয়ে এলাম কান্নামের এই স্কাইওয়াকে এসে এখান থেকে তোমাদেরকে সকলকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার। পথের দুদিকে গোল গোল পাহাড়ে চা বাগান দেখতে কিন্তু দারুণ লাগছিল। পাখির চোখে দেখুন কান্নাম কত সুন্দর। এবারে কিন্তু আমরা কান্নামের সেলফি জোনে এসে পৌঁছেছি, যেখানে দেখুন প্রত্যেকেই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। এই জায়গাটা কিন্তু খুব একটা খালি পাবেন না, সব সময় ভিড়। হ্যাঁ, এখানে যদি মনে করেন কোনো ফটোগ্রাফারের কাছ থেকে আপনি ফটো তুলবেন, তাও ওরা কিন্তু সাথে সাথে ফটো তুলে তা খুব সুন্দরভাবে ফিনিশিং করে দিয়ে দেবে। কানিয়াম ভিউ পয়েন্ট, আমরা ওখানে যাচ্ছি একটু পরে। আসুন একটা নতুন ভিউ পয়েন্ট।
আমরা দুজনে এখন কানিয়াম ভিউ পয়েন্টে যাচ্ছি। চলুন এর ওপরে উঠে এখান থেকে কীরকম মজা পাওয়া যায় আর কি ভিউ পাওয়া যায় আমরা দেখাবো, নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। সবচেয়ে বড় কথা, নতুন যাদের বিয়ে হয়েছে না তারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন। জায়গাটা কিন্তু দারুণ হানিমুন প্লেস হিসেবে। আর ঘুরতে এলে পারে তো ফ্যামিলি নিয়ে আসতে পারেন, তবে আমি একটা কথা বলবো, বয়স্ক মানুষরা চেষ্টা করবেন না, কারণ অনেকটা উঁচুতে উঠতে হয় তো, পায়ের ব্যথা থাকলে ওঠার চেষ্টা করবেন না, কষ্ট হবে। তবে নিচে যদি মনে করে প্রচুর দোকান আছে, আর বাচ্চারা এলে পরে এখানে দেখুন ঘোড়া রয়েছে, তো এই ঘোড়ায় চড়তে পারবেন, ঘোড়ায় চড়তে ভুলবেন না, ভালো লাগবে। আসুন তাহলে ওঠা যাক। খুব ভালো সিস্টেম, 3টে করে স্টেপ রয়েছে, তারপরে একদম ফ্ল্যাট, কাজেই খুব একটা অসুবিধে হবে না। আবার কোথাও দেখছি যে 4টে করে স্টেপ রয়েছে। কি অসাধারণ, এত ভালো লাগছে যে কি বলবো। আর সিঁড়ি চড়াটা আমার কাছে খুব একটা লাগছেই না, কারণ এত ট্রেকিং করেছি যে এটা কোনো ব্যাপারই না, তবুও ভালো লাগছে। নতুন জায়গা, নতুন রকম আনন্দ। পুরো কানিয়ামের রাস্তাটা দেখা যাচ্ছে, দেখেছো? আর ওইদিকে শহরটা। এরপর আমরা কান্নামের ভিউ পয়েন্টে এলাম। বাহ, পাখির চোখে এই কান্নাম ভিউ পয়েন্টটা কত সুন্দর লাগছে দেখুন। চারিদিকে সবুজ একেবারে গালিচা পাতা চা বাগান, নিচের দিকটা দেখতে ভীষণ ভালো লাগছে। অ্যাট লাস্ট ভিউ পয়েন্টে উঠে পড়লাম। সূর্যাস্ত দেখতে দেখতে নেপালের এই চারিদিকটা কত সুন্দর লাগছে দেখুন। আমার তুলির ছোঁয়ায় এঁকে রেখে দিয়েছি। সানসেটটা দেখার মতো, অনেকটা নেমে এসছে, আরো কিছুক্ষণ টাইম বাকি আছে, কিন্তু আকাশের লাল আভাটা কিন্তু বেশ দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, নিচের দিকে তাকালে পুরো গাড়িগুলো যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। সানসেট হচ্ছে, আর এই পেছনে পুরো চা বাগান। দাঁড়িয়ে পড়েছি ফটোশুট করতে, কেন এখানে যদি আসবেন তো ফটোশুট মাস্ট, দারুণ লাগবে। চারিদিকে এদিকে ওয়েদারটাও যেমনি সুন্দর, আর তারপরে কি বলুন তো, টি গার্ডেন আর পাহাড়, অসাধারণ জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাহলে নেক্সট ডেস্টিনেশন হিসেবে আপনারা কানিয়াম চলে আসতে পারেন। আজকে সানসেটটা নিতে পারলাম না উপর থেকে, কেননা এখন যেটা 6টার পরে তো এখন সানসেটটা হয়, আর ওদের গেট নেমে পাহাড় থেকে নেমে আসার টাইমটা হলো 6টার মধ্যে, তো আমাদের 6টার মধ্যেই পাহাড় থেকে নেমে আসতে হলো। আর এদিকে যাওয়ারও ফেরারও সময় হয়ে গেছে, ড্রাইভার একটু তাড়াই দিচ্ছে, তাই জন্য এখান থেকে যতটা পারলাম ততটাই সানসেট তুললাম। আজকে
নতুন বছরে সকাল থেকে আমাদের প্রতিবেশী দেশে ঘুরে এলাম নেপাল। তো কেমন লাগলো? আমার কিন্তু দারুণ লেগেছে, সারাটা দিন কাটিয়ে দিলাম বিদেশে। তো আশা রাখছি ফরেন ট্যুরও করাবো আর ফরেন ট্যুরও দেখাবো। চলুন এখন দেশের মাটিতে আবার ফিরে যাই। আমরা এখন নেপালের ফিকল বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা খুবই ফেমাস এবং সব রকম জিনিসপত্রের দোকান এখানে আপনারা এলে পাবেন। সন্ধে হয়ে গেছে, আমরা এখন পশুপতি মার্কেটে এসেছি। 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলছে নাকি গেট, তবুও একটু দেখে নি কি কি আছে, কিরকম দাম। আর আজকে দোকানও কম খুলেছে, 1 জানুয়ারি না। এরপর আমরা পশুপতি মার্কেটের দিকে আসি। কয়েকটা দোকানই খোলা ছিল, খুব একটা বেশি দোকান নেই। তবে আমার যেন মনে হলো এখানে দামটা একটু বেশি। নেপাল থেকে আমরা বেরিয়ে এবার ইন্ডিয়ায় ঢুকছি। এই যে রাস্তার জন্য রোড ট্যাক্সটা নিল না, সেই রাস্তার অবস্থা ফেরার পথটা কিন্তু খুব একটা ভালো না। যতটা ফিরলাম ততটা রাস্তার মধ্যে কোনো রকম লাইটই ব্যবস্থাই নেই। গাড়ির লাইটেই আমাদের কিন্তু এগিয়ে চলতে হলো। এতগুলো যে টাকা নিচ্ছে তার জন্য এখানে আগেই উচিত লাইটের ব্যবস্থা করা। অবশ্য ওরা বলেই দেয় 6টার মধ্যে ফিরে আসতে। বাইরে থেকে এসছে, খুব শীত করছে, এত ঠান্ডা লেগে গেছে। রুমেতেই ওরা আলুর পকোড়া দিয়ে গেল, ওইটা খাবো। আর কফি আসছে বা দিয়েছে কিন্তু সুন্দর। আমার শীত করছে, কি ঠান্ডা এখানে। नमस्ते, मैं सुनहरी होम स्टे से बोल रहा हूँ और मेरा नाम आर्यन राय है और मैं ये होम स्टे ऑनर के बड़े बेटे का नाती हूँ और मैं आज गाने वाला हूँ, आप लोगों को सुनाने वाला हूँ नेपाली सॉन्ग्स। तो अच्छा लगे तो सर का चैनल सब्सक्राइब और लाइक और शेयर कर दीजिए। सो लेट्स स्टार्ट। जस्तो मुटु मेरो पनि, तिम्रो जस्तो माया मेरो पनि, नभुलाऊ मलाई निष्ठुरी भनी, तिम्रो जस्तो बाधा मेरो पनि, तिम्रो जस्तो मुटु मेरो पनि, तोरको तिम्रो जस्तो कानी मेरो पनि। डेढ़ो बोलते हैं इसको। अच्छा, डेढ़ो 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 डेढ़ो, उसको खोल के रखिए। নেপালি কুইজিং বলেছিলাম আজকে ডিনারে আমাদের নেপালি কুইজিং এসে গেছে। নেপালি সবজি আর এটা হচ্ছে কিনিমা। এই যে আগের পর্বে বলেছিলাম না, এই যে হোমস্টেতে আমরা থাকছি তাদের আতিথেয়তাটা দেখুন, খুব সুন্দর। কত সুন্দরভাবে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাদেরকে তাদের নেপালি রান্না করে খাওয়ানোর চেষ্টা করছে। কত সুন্দরভাবে ফ্যামিলির প্রতিটা সদস্য আমাদেরকে তাদের নেপালি রান্না করে খাওয়ালেন। আর এখানে যেটা দেখছেন, এখানে প্রশান্তজির বড় ভাইয়ের ছেলে কি সুন্দরভাবে আমাদের নেপালি গান শোনালেন। যদি কেউ নেপালের অথেন্টিক ফুড খেতে চান তো এনাদেরকে বললে পরে তার জন্য এক্সট্রা পে করতে হয়, তাহলে ওরা বানিয়ে দেবেন। এই যে মিস্টার অলোক রায়জি আমাদের জন্য নেপালি কুইজিন সার্ভ করে দিলেন, আর উনি বলেও দিলেন ওনারা কিভাবে কুইজিনটা রান্না করেছেন। সবাই তো এখানে এসে বাঙালি খাওয়া খেতে চায়, তো আমি যেখানে আসি আমি চাই সেখানকার কুইজিন টেস্ট করতে। তো এখানে যেহেতু এসছি, ওনারা নেপালি, তো ওনাদের কুইজিনটা কিরমভাবে বানায় সেটার ডিটেলসটা তো ওনাদের মুখেই শুনে নেবেন। এখন আমি খেয়ে দেখি কীরকম, নিশ্চয়ই ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করব। তবে নতুনত্ব জিনিস
এক্সপ্লোর করাটা তো আমাদের ধর্ম, তা আমরা এখানে এসে এক্সপ্লোর করছি। চলুন তাহলে খাওয়া যাক। आपका जो मैं देने वाला हूँ वो बोलता है हमारे नेपाली लैंग्वेज में ढेड़ो। ढेड़ो जी। एंड वो होगा आपका कोदो का ढेड़ो, जो आप इंग्लिश में उसको आप बाजरा या मिलेट समथिंग कुछ आप आइडेंटिफाई कर बाजरा का है। हाँ। तो उसको पहले बनाने के लिए आपको एक बर्तन चाहिए, जैसे एकदम ही सिंपल है। पानी डाल के पानी डाल दीजिए और उसके बाद वो फ्लोर जो उसका जो आटा है वो डाल दीजिए और हल्के से आंच में आप स्टीर करते रहिए। तो उसका फ्लोर जब पूरा पक जाएगा, जब वो एक टाइप का जैसे आटे का जो आप जो गूंथते हैं ना, एक मंड जैसा होता है। हाँ, गोल जैसा मंड। यस, ओके, वो हो जाएगा। तो वो रेडी होने के बाद आपको मैं इसके साथ साथ आज हमारा देसी मुर्गी का जो उसका स्वाद आप उसको साथ परोसिए और वो खाइए। एंड दूसरा आपका और भी आइटम में लाने वाला हूँ, वो बनाया हुआ है सोयाबीन से। तो उसको बोलते ये ढेरों में सोयाबीन से भी होता है ना, वो अलग सब्जी है मगर अच्छा। वो भी नेपाली का एक ट्रेडिशनल। वो क्या है आज? नहीं है, वो भी मैं ला रहा हूँ आपको। अच्छा, उसका नाम बता दीजिए। उसका नाम है किनेमा। किनेमा, अच्छा, क्या चीज से बनता है? सोयाबीन से बनता है। ओके, वो सोयाबीन से बनता है। उसको बनाने को पहले आपको रॉ सोयाबीन खेत से लेना है, जैसे मटर जो आता है उसी तरफ से, और उसको पहले आप उसको बॉईल करते हैं। एंड बॉईल करने के बाद वो जब पक जाएगा उसको फिर आप ढक्कन से और थोड़ा सा वो जो लकड़ी का जो हम आग के चूल्हे में उसका जो ऐश होता है, जो खरानी क्या बोलता है, जो लकड़ी का जो ऐश जो होता है, उसके साथ थोड़ा आप मिक्स करके। कितना मिक्स करेगा? लगा लीजिए आप जैसे आटे में जो सोडा मिक्स करते उसी प्रोपोर्शन से आपको कितना रोटी चाहिए, जैसे 1 किलो आटे में आप कितना सोडा डालते हैं उसी हिसाब से आप 1 किलो ये ऐश मिलाएगा। फिर भी कितना हो सकता है? 10 ग्राम 20 ग्राम? उतना भी ज्यादा नहीं। मतलब केजी में कितना? केजी में आप 5 ग्राम 5 ग्राम मैक्सिमम। ओके, 5 ग्राम, 5 से 10 ग्राम लगा लीजिए। तो आप उसको काट वाला जो ऐश निकलता है जलने का बाद, एंड आप उसको हफ्ता दिन के लिए रख लीजिए। बाप रे, वो रहेगा? हाँ। क्या फ्रिज में रखना पड़ेगा? ना, ऐसे ही नॉर्मल यहाँ का टेम्परेचर तो नहीं, हमारा उधर होगा तो फ्रिज में रखना पड़ेगा। फ्रिज से बेहतर होगा कि आप खुले हवा में ही रख लीजिए, क्योंकि लेकिन उधर तो गर्मी का है। देखिए हमारा ज्यादातर बंगाली, मगर एयर टाइट होना चाहिए। ठीक है, एयर टाइट करके फ्रिज में। ओके, फ्रिज में रख दीजिए। तो आप हफ्ता दिन के बाद वो एक रेडी हो जाएगा। तो उसका स्मेल थोड़ा स्ट्रेंज होगा, आपको किसी को अच्छा भी लगता है, किसी को बुरा भी लगता है, मगर हम लोग तो यूज्ड है उसके स्मेल से। तो ये आपके ऊपर डिपेंड करता है। एंड वो जब रेडी हो गया, ये रेडी हो गया, तो आप उसको प्रिपरेशन कैसे करेंगे? जैसे आज आपको खाना है उसको, तो आप सिंपल सा उसमें मिर्ची दीजिए, जैसे सब्जी बनाते हैं, मिर्ची, प्याज, टमाटर अपने टेस्ट के अनुसार आप तेल में उसको भूनिए, बस रेडी टू सर्व। प्रिपरेशन का नाम क्या हुआ ये वाला? ये हुआ किनेमा। आप सोयाबीन को याद कर दिए, सोयाबीन से हो गया आपका किनेमा। ओके, और जो मैं आपको दूसरा चीज दे रहा हूँ वो हो गया ढेड़ो। ओके, थैंक यू। কিনিমাটা খেয়ে দেখি কি আছে। বিনস রয়েছে, সয়াবিন দিয়ে যেটা করেছে সেটা তো রয়েছে, একটা স্মোকি ফ্লেভার আছে, যেটা বললো না ডাস দেয়, ওটার জন্য এই স্মোকি ফ্লেভারটা। নতুনত্ব, খারাপ না, কিন্তু পছন্দটা যার যার। আমার ভালো লাগলে অন্য যে ভালো লাগবে তা তো না, তবে আমার মন্দ লাগে না, ভালো। এখানে এলে ট্রাই করে দেখতে পারেন। চিরাচরিত খাবার থেকে একটু নতুনত্ব খেতে ভালো লাগে না? নেপালি আমার তো খাবার ভালো লাগে। আমি যেখানেই যাই ওই বাঙালি ভাত ডাল তরকারি মাছ ডিম তো সবাই খায়, আমরাও খাই বাড়িতে। বাইরে যখন এসছি তখন যেখানে এসছি সেখানকার খাওয়াটা এক্সপ্লোর করতে মন্দ লাগে না। আপনাদের কার কিরকম লাগে কমেন্ট করে জানাবেন। এদের নিজেদের দেশি মুরগি, এটা দিয়ে ওই খেরোটা খেতে হয়,
সফট, নরম নরম ভাব আছে, মন্দ না, নতুনত্ব। আর এটা নর্মাল চিকেনের যেরকম ঝোল হয়, ঘরোয়া পাতলা ঝোল। এই সোনাকুড়িতে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আজকাল তো সব জায়গায় নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, যে যার তার, কিন্তু এখানে এসে এরা পরিবারের বাইরের একটা লোকও নেয়নি। দাদা, বৌদি, মা, তার ছেলে, সবাই মিলে রান্না করা, সার্ভ করা, সবাই নিজেরা এত আন্তরিকতা দিয়ে এরা কাজগুলো করছে, দেখে কিন্তু ভালো লাগলো। ওদের থেকেও কিছুটা শিক্ষা নেওয়ার আছে। আমি জোর করছি না, কারণ এটা আমার কোনো পেট প্রমোশন নয়, কিন্তু যদি আপনাদের মনে হয় তাবাকুশিতে আসবেন, তাহলে পরে একবার একদিনের জন্য হলেও এখানে আসবেন। এনাদের আন্তরিকতা এতটাই ভালো লাগবে যে মনে হবে বারবার আসবে।